হ্যালো বন্ধুরা, ওয়েলকাম গল্প ঘরে। আমি আকিল। আজ আপনাদের নিয়ে যাব এক রহস্যময় জগতে। আজকের গল্পটি হলো দ্য জুয়েল অফ সেভেন স্টার্স। এই অসাধারণ গল্পটি লিখেছেন ব্রাম স্ট্রোকার। তিনি একজন আইরিশ লেখক, যিনি 1847 সালে জন্মগ্রহণ করেন। তার সবচেয়ে বিখ্যাত সৃষ্টি ড্রাকুলা, কিন্তু আজকের এই গল্পটিও তার অন্যতম সেরা কাজ। এই গল্পে আছে পুরনো মিশরের রহস্য, অলৌকিক শক্তি, আর একটা অভিশপ্ত মমির ভয়ানক প্রতিশোধ। গল্পঘরে আপনাদের স্বাগতম। চলুন শুরু করি আজকের পর্ব। 2, অদ্ভুত নির্দেশ। এগিয়ে গিয়ে বেডরুমের দরজাটা আস্তে করে খুললেন সুপারিনটেনডেন্ট ডোলেন। আমরা কৌতূহলী হয়ে তাকিয়ে রইলাম। স্বস্তি ফুটল তার চেহারায়। পর মুহূর্তে ফিটফাট পোশাকের এক যুবক ঢুকলো ভিতরে। নিখুঁতভাবে দাড়ি গোঁফ কামানো, ফর্সা চামড়া, চেহারায় ঈগলের তীক্ষ্ণতা, দু চোখে বুদ্ধির ঝিলিক। দেহটা অ্যাথলিটের মতো। উল্লাসিত ভঙ্গিতে যুবকটির সাথে হাত মেলালেন সুপারিনটেনডেন্ট। আপনার পাঠানো খবর পেয়েই ছুটে এসেছি স্যার, বলল যুবক। আমার ওপর আজও আপনার আস্থা আছে জেনে খুব খুশি হয়েছি। সেটা সারা জীবনই থাকবে, হাসিমুখে বললেন ডোল্যান। বাউ স্ট্রিটের সেই দিনগুলো কোনোদিনই ভুলতে পারবো না। তুমি অনেক সাহায্য করেছো আমাকে। এসো সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। দ্রুত পরিচয় পর্ব সারলেন সুপারিনটেনডেন্ট। যুবককে আমি চিনি, সার্জেন্ট ড, সিআইডির লোক। একটু আগে এর কথাই বলছিলেন ডোল্যান। ডও চিনতে পারলো আমাকে। হাক্সটনের কেসে একসঙ্গে কাজ করেছি আমরা। হাত মেলালাম দুজনে। আনুষ্ঠানিকতা শেষ হতেই সার্জেন্টকে সবকিছু খুলে বললেন সুপারিনটেনডেন্ট। মনোযোগী শ্রোতার মতো সব শুনল ড। কথার মাঝখানে কথা বলল না। দু একটা ছোটখাটো জিজ্ঞাসা যা ছিল সেগুলো পরিষ্কার করে নিল ডোলানের কথা শেষ হবার পর। কাজেই বুঝতে পারছো ড, আমি এই কেসটা সম্পূর্ণ ভার তোমার উপর ছেড়ে দিচ্ছি, সবশেষে বললেন সুপারিনটেনডেন্ট। তদারকির জন্য আপনি থাকছেন নিশ্চয়ই? হুম, মাথা নাড়লেন ডোলান। আমার হাজারটা কাজ আছে, এই একটা কেসের পিছনে লেগে থাকার সময় নেই। সময় সময় সাহায্য করতে পারলে খুশি হব, তবে তদন্তের সম্পূর্ণ দায়িত্ব তোমার। ইয়েস স্যার। স্যালুট ঠুকে নির্দেশটা মেনে নিল সার্জেন্ট। কাজের মানুষ সে, অত্যন্ত সিরিয়াস। একটুও দেরি করলো না, সঙ্গে সঙ্গে নেমে পড়ল তদন্তে। প্রথমেই ডক্টর উইনচেস্টারের কাছে গিয়ে তার নাম ঠিকানা লিখে নিল ড। মিস্টার ট্রেলনির আঘাতের বিষয়ে বিস্তারিত রিপোর্ট আর ঘটনা সম্পর্কে তার ভাষ্য লিখিতভাবে চাইল। আপত্তি করলেন না ডাক্তার, মাথা ঝাঁকিয়ে রাজি হয়ে গেলেন। আপনাদের ডাক্তারকে আমার পছন্দ হয়েছে, কাছে এসে আমাকে বলল ড। কারণটা পরিষ্কার। পুলিশের কাছে লিখিত রিপোর্ট দিতে বেশিরভাগ চিকিৎসকই গড়িমসি করে। মনে হচ্ছে একসঙ্গে কাজ করতে অসুবিধা হবে না আমাদের। মার্গারেটের দিকে ফিরল সে। আপনার বাবা সম্পর্কে আমাকে কিছু বলুন মিস ট্রেলনি। কেমন মানুষ তিনি, কি ধরনের জীবনযাপন করতেন, কিসে তার আগ্রহ, অস্বাভাবিক কোনো কিছুর সঙ্গে তিনি জড়িত কিনা। অসহায় দেখালো মার্গারেটকে। আমি ওর হয়ে জবাব দিতে চাইলাম, কিন্তু হাত তুলে বাধা দিল ও। তারপর নিজেকে সামলে বলল, দুঃখিত সার্জেন্ট, বাবার সম্পর্কে খুব কমই জানি আমি। সে কথা ইতিমধ্যেই সুপারিনটেনডেন্ট ডোল্যান আর মিস্টার রসকে বলেছি। সেক্ষেত্রে ঘটনাটা সম্পর্কে বলুন। দরজার বাইরে দাঁড়িয়ে আপনি ঘরের ভিতরে শব্দ শুনেছেন, তাই না? জি না, আমার ঘর থেকে প্রথম অস্পষ্ট আওয়াজ পেয়েছি, সেই জন্যই ঘুম ভেঙে গিয়েছিল। কি ঘটেছে দেখার জন্য বেরিয়ে আসি। বাবার রুমের সামনে যখন আসি তখন সিঁড়ির ল্যান্ডিং আর উপরের অংশটা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আমার নজর এড়িয়ে কেউ রুম থেকে বেরোতে পেরেছে কিনা এটাই জানতে চাইছেন তো? না, বেরোয়নি কেউ। বেরুলে ঠিকই দেখতে পেতাম। আপনি বুদ্ধিমতী, হাসল ড। ওটাই আসলে জানতে চাইছিলাম আমি। নিশ্চিন্ত থাকুন, সবাই যদি সত্যি কথা বলে তাহলে রহস্যটা ভেদ করতে বেশি সময় লাগবে না। খাটের দিকে এগিয়ে গেল সে। তীক্ষ্ণ দৃষ্টিতে কি যেন দেখলো কয়েক মুহূর্ত, তারপর প্রশ্ন করল, বিছানায় কি কেউ হাত দিয়েছে মিস ট্রেলনি? আমি দিইনি, বলল মার্গারেট। তবে মিসেস গ্র্যান্টকে জিজ্ঞেস করে দেখা যেতে পারে। ডাকুন তাকে।
ঘন্টি বাজালো মার্গারেট। একটু পরেই হাজির হলো বয়স্কা হাউসকিপার। সার্জেন্টকে পরিচয় করিয়ে দিল মার্গারেট। বলল, এই ভদ্রলোক জানতে চাইছেন বাবার বিছানায় কেউ হাত দিয়েছে কিনা। আমি দিইনি ম্যাম, বলল মিসেস গ্র্যান্ট। আর কাউকেও এটার কাছে ঘেঁষতে দেখিনি। তাহলে আর কেউই হাত লাগায়নি সার্জেন্ট, মার্গারেট বলল। সারাক্ষণই আমি বা মিসেস গ্র্যান্ট এ ঘরে ছিলাম। চাকরদের কেউই বিছানার কাছে যায়নি। বাবা পড়েছিলেন শেফের সামনে। ওকে ধরাধরি করে সোফায় নিয়ে গেছি আমরা। তারপর চাকরদের পাঠিয়ে দিয়েছিলাম নিচে। হুম, আপনারা একটু দূরে দাঁড়ান। বিছানার দিকে আবার এগিয়ে গেল ড। পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করে প্রতিটি ভাঁজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। বিছানা শেষ করে একটু পর মেঝে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। খাটের কিনারা থেকে যেখানটায় রক্ত গড়িয়ে পড়েছে সেখানটা দেখলো ভালো করে। তারপর দক্ষ ট্র্যাকারের মতো রক্তের দাগ অনুসরণ করলো। হামাগুড়ি দেবার ভঙ্গিতে ইঞ্চি ইঞ্চি করে এগোলো সার্জেন্ট। থামলো গিয়ে শেফের সামনে। মিস্টার ট্রেলনি ওখানেই পড়েছিলেন। জায়গাটার আশপাশে খুব ভালো মতো পরীক্ষা করলো সে। তবে মুখ দেখে বুঝলাম উল্লেখযোগ্য কিছুই পায়নি। এবার সেফ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল ড। ওটা বন্ধ, তাই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বাইরে থেকে পাল্লা, তালা, হাতল সবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। সবশেষে এসে এগিয়ে গেল জানালার দিকে। পাল্লা দুটো ছিটকিনির সাহায্যে শক্ত করে বন্ধ করে রাখা হয়েছে। শাটারগুলো কি টানা ছিল, জানতে চাইল সে। নেতিবাচক ভঙ্গিতে মাথা নাড়ল মার্গারেট। সার্জেন্টের তদন্ত কাজের দিকে ডক্টর উইনচেস্টারের মনোযোগ নেই। মিস্টার ট্রেলনির হাতের ক্ষতটা ড্রেসিং করছেন তিনি। মনোযোগ দিয়ে পরীক্ষা করছেন সারা দেহ। কয়েকবার রোগীর মুখের কাছে নাক নিতে দেখলাম তাকে। গন্ধ শুঁকছেন। তারপর যেন অসচেতনভাবেই দৃষ্টি বোলাচ্ছেন রুমের আনাচে কানাচে। মনে হলো কিছু খুঁজছেন তিনি। ব্যাপারটা নিয়ে কিছু জিজ্ঞেস করবার সুযোগ পেলাম না। তার আগেই সার্জেন্ট ড গমগমে গলায় বলে উঠল, যদ্দূর বুঝতে পারছি ব্রেসলেটের চাবিটাকে সেফ পর্যন্ত আনার জন্যই এত কাণ্ড। মিস্টার ট্রেলনিকে অজ্ঞান করা হয়েছে, তারপর টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে এখান পর্যন্ত। তবে তালাটা অদ্ভুত। 7টা অক্ষরের কম্বিনেশন। কম্বিনেশনটাকেও আবার লক করে রাখার একটা ব্যবস্থা আছে। জিনিসটা চ্যাটুড কোম্পানির তৈরি। ওদের সঙ্গে কথা বলতে হবে। ডাক্তারের দিকে ফিরল সে। ডক্টর উইনচেস্টার, লিখিত রিপোর্টের আগে আমাকে কিছু জানাতে পারেন? জানি পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, তবে এক্ষুনি দু একটা তথ্য পেলে খুব উপকার হয়। নিশ্চয়ই, উঠে দাঁড়ালেন ডাক্তার। খুব বেশি কিছু জানতে পারিনি অবশ্য, তবে যতটুকু বুঝতে পেরেছি তাই বলছি। পেশেন্টের মাথায় কোনো আঘাতের চিহ্ন পাইনি আমি। তারপরও ভদ্রলোক যেভাবে বেহুঁশ হয়ে পড়ে আছেন তাতে দুটো সন্দেহ জাগে। হয় তাকে ওষুধের সাহায্যে অজ্ঞান করা হয়েছে, নয়তো তিনি সম্মোহনের শিকার হয়েছেন। দ্বিতীয় সম্ভাবনাটা ক্ষীণ। আবার পরিচিত কোনো ওষুধেরও গন্ধ পাচ্ছি না। অবশ্য ঘর ভর্তি আর্টিফ্যাক্টগুলোর দিকে ইশারা করলেন তিনি। সারা ঘরে কেমন মমি মমি টাইপের গন্ধে ভরে আছে তা তো দেখতেই পাচ্ছেন। এর ভেতর ওষুধের গন্ধ বোঝা খুবই মুশকিল। উপসর্গ দেখে কিছু আঁচ করতে পারছেন না, জিজ্ঞেস করলাম আমি। হুম, মাথা তোলালেন ডাক্তার। নতুন ধরনের ড্রাগ হতে পারে। সিমটমগুলো আমার পরিচিত নয়। আর একটা চিন্তাও মাথায় উঁকি দিচ্ছে। হাতে যে আঘাতটা দেখছি ওটা অদ্ভুত। হয়তো ওষুধের প্রভাবে নিজেই নিজেকে আহত করে বসেছেন মিস্টার ট্রেলনি। সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেবার মতো নয়। তাহলে তো যে অস্ত্র দিয়ে উনি নিজের হাত কেটেছেন সেটা পাওয়া যেত পাশে। অজ্ঞান হবার আগে লুকিয়ে ফেলেছেন হয়তো, বললেন ডাক্তার। নতুন ধরনের ড্রাগ হলে ওটার প্রভাব সম্পর্কে কিছুই জানি না আমরা। সবই সম্ভব। যুক্তি আছে আপনার কথায়, স্বীকার করল ড। অস্ত্রটা খুঁজে দেখবো আমরা। আগেই পাওয়া গেল না কেন সেটা একটা প্রশ্ন বটে। শেফে ঢুকিয়ে রাখা হয়নি তো? বোকার মতো বলে বসলাম আমি। না, মাথা নাড়লেন ডাক্তার। তাহলে তো ডালায় রক্ত লেগে থাকতো। সে যাই হোক, ওটা এখানে আছে বলে মনে হচ্ছে না, ড বলল। থাকলে এতক্ষণে চোখে পড়তো। সময় নিয়ে পুরো বাড়িতে তল্লাশি চালাতে হবে। আমি কি কিছুক্ষণের জন্য যেতে পারি? বললেন ডাক্তার। মিস্টার ট্রেলনির জন্য একজন নার্স দরকার। বোধহয় নিয়ে আসতে পারবো।
নিশ্চয়ই, যান। মার্গারেটের দিকে তাকালেন ডাক্তার। আমি না ফেরা পর্যন্ত আপনারা কেউ একজন সারাক্ষণ রোগীর সঙ্গে থাকুন। আপনি বা মিসেস গ্র্যান্ট হলে ভালো হয়। পারবেন? মাথা ঝাঁকিয়ে সায় দিল মার্গারেট। গুড, বলল ডাক্তার। আপাতত এভাবেই থাকুন উনি। আমি ফিরে এলে না হয় অন্য কোনো রুমে নিয়ে যাব। কি করতে হবে সে বিষয়ে কিছু নির্দেশনা দিলেন তিনি। সব শুনে সোফায় গিয়ে বসল মার্গারেট, পিতার পাশে। সুপারিনটেনডেন্ট ডোলানো এগিয়ে গেলেন সার্জেন্ট ডর দিকে। বললেন, আমিও স্টেশনে ফিরে যেতে চাই, যদি তোমার অসুবিধে না থাকে আর কি। না না, অসুবিধে কিসের? তাড়াতাড়ি বলল ড। ইয়ে, জনি রাইট কি এখনো আপনার ডিভিশনে আছে? হ্যাঁ, কেন, ওকে দরকার? ইতিবাচক ভঙ্গিতে মাথা ঝোঁকালো ড। ঠিক আছে, যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেবো ওকে। তোমার সঙ্গেই থাকবে এ কেস শেষ না হওয়া পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ স্যার। সুপারিনটেনডেন্টকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে দিতে বলল ড। আপনার সঙ্গে কাজ করবার আনন্দই অন্যরকম। সহযোগিতার ব্যাপারে কার্পণ্য করেন না কখনো। মৃদু হেসে বিদায় নিলেন ডোল্যান। ডক্টর উইনচেস্টার সঙ্গ দিলেন তাকে। ড ফিরে এসে বলল, মিস ট্রেলনি, আমিও একটু বেরুবো। স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে আমার চিফের কাছে রিপোর্ট করতে হবে। চ্যাটউড কোম্পানির সঙ্গেও কথা বলবো। চিন্তা করবেন না, যত দ্রুত সম্ভব ফিরে আসবো আমি। আর ইয়ে, যদি আপত্তি না থাকে তো আগামী 2-3 দিন এই বাড়িতেই কাটাতে চাই। রহস্যটা সমাধান করতে সুবিধা হবে তাহলে। আপত্তি কিসের? বলল মার্গারেট। আপনি থাকলে আমি বরং সাহস পাবো। ঘুরতে গিয়ে থেমে গেল সার্জেন্ট। ঘরের এক কোণের চেয়ার টেবিলের উপর নজর পড়েছে। বলল, যাবার আগে আপনার অনুমতি নিয়ে আমি মিস্টার ট্রেলনির ডেস্কটা একটু তল্লাশি করতে চাই ম্যাম। জরুরি কোনো সূত্র পাওয়া যেতে পারে। নিশ্চয়ই, মার্গারেট বলল। এই জঘন্য ঘটনার রহস্য ভেদ করার জন্য যে কোনো কিছুই করতে পারেন আপনি। খুব সাবধানে ডেস্ক টেবিলে তল্লাশি চালালো সার্জেন্ট। উপরের প্রতিটি ইঞ্চি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। কাগজপত্র উল্টালো। তারপর হাত দিল ড্রয়ারে। একটু পরে ফিরে এলো সে, হাতে একটা মুখবন্ধ খাম। ওটা তুলে দিল মার্গারেটের হাতে। আরে, এ দেখি বাবার লেখা চিঠি, আমার কাছে। খামের ওপর লেখাটা দেখে বিস্মিত গলায় বলে উঠল মার্গারেট। তাড়াতাড়ি খামটা খুলল ও পড়তে শুরু করলো চিঠিটা। ওর মুখের ভাব বদলে যেতে দেখলাম। লক্ষ্য করলাম সার্জেন্ট ড ও তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করে চলেছে ওকে। বুঝতে পারলাম লোকটা মার্গারেটকে সন্দেহের তালিকায় রেখেছে। পড়া শেষ করে কিছুক্ষণ স্থবির হয়ে রইল মার্গারেট। মাথা তুলল না। একটু পরে মনোযোগ দিয়ে আবার পড়ল চিঠিটা। এবার চেহারায় অভিব্যক্তিগুলো আরো প্রকট হতে দেখলাম। পড়া শেষ করে চিঠিটা সার্জেন্টের হাতে তুলে দিল ও। লোকটা নির্বিকার ভঙ্গিতে পড়ল ওটা, ঠিক মার্গারেটের মতো, পরপর দুবার। তারপর ফিরিয়ে দিল। এবার আমার হাতে চিঠিটা তুলে দিল মার্গারেট। পলকের জন্য ওর ফ্যাকাশে চেহারায় রক্তের আভা ফুটে উঠতে দেখলাম। কেন কে জানে? ও নিয়ে মাথা ঘামালাম না অবশ্য। কৌতূহলী হয়ে উঠেছিলাম। তাড়াতাড়ি পড়লাম চিঠিটা। প্রিয় মার্গারেট, শুরুতেই এ চিঠিকে অলঙ্ঘনীয় একটা নির্দেশ হিসাবে গণ্য করো। আমার কপালে যাই ঘটুক, এটার বিন্দুমাত্র ব্যত্যয় ঘটানো চলবে না। যদি আমি কোনো ধরনের দুর্ভাগ্যের শিকার হয়ে থাকি, অসুস্থতা, দুর্ঘটনা কিংবা হামলার কারণে, তাহলে এই নির্দেশনা তোমাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। কি অবস্থায় থাকবো আমি জানি না, তবে জীবিত বা মৃত যেটাই হোক, আমাকে আমার রুমে রাখতে হবে তোমাকে। সেই সময় পর্যন্ত যতক্ষণ না আমার জ্ঞান ফিরে আসছে, বা আমি নিজের মুখে নতুন নির্দেশ দিতে পারছি, কিংবা আমাকে কবর দেওয়া হচ্ছে। আমাকে একা রাখা চলবে না, এক মুহূর্তের জন্যও নয়। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত অন্তত 2জন মানুষ সর্বক্ষণ আমার পাহারায় থাকতে হবে। একজন অভিজ্ঞ নার্স রাখতে পারো, সময় সময় আমার অবস্থা পর্যবেক্ষণ করবে সে। দরকার হলে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করবে। যদি আমি মারা যাই, তাহলে কি করতে হবে সে ব্যাপারে আমার আইনি প্রতিনিধি 27B লিংকন ইনের মার্ভিন অ্যান্ড জিউক্সের কাছে বিস্তারিত নির্দেশ পাবে। মিস্টার মার্ভিন ব্যক্তিগতভাবে আমার শেষ ইচ্ছা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন। তোমার জন্য একটা পরামর্শও আছে, প্রিয় মার্গারেট। আত্মীয় স্বজন যেহেতু তেমন কেউ নেই আমাদের,
তুমি সঙ্গে একজন বন্ধুকে রেখো, পুরুষ বা নারী, যেই হোক না কেন, যাতে আমার উপর নজরকাজে সাহায্য করতে পারে তোমাকে। তবে হ্যাঁ, সে যে লিঙ্গেরই হোক না কেন, দ্বিতীয় জনকে তার বিপরীত লিঙ্গের হতে হবে। নারী পুরুষ এই দুইয়ের সম্মিলিত পাহারায় থাকতে চাই আমি। আর একটা কথা, চোখ কান খোলা রেখো, কোনো কিছুই অবহেলা করো না, তা যত ক্ষুদ্র কিংবা অস্বাভাবিকই হোক না কেন। তোমার আমার সবার নিরাপত্তা নিশ্চিত করবার জন্যই বলছি কথাটা। আমি যদি আহত হয়ে থাকি তাহলে যেন ব্যাপারটা সাধারণ কোনো ঘটনা নয়। সতর্ক না থাকলে অনেক বড় বিপদ ঘটে যেতে পারে। আর হ্যাঁ, আমার রুমের কোনো কিছুই, মানে আর্টিফ্যাক্ট এবং কিউরিওগুলো নাড়ানো যাবে না, কোনো অবস্থাতেই না। বিশেষ কারণে বিশেষ ভঙ্গিতে ওগুলো সাজিয়েছি আমি। একটাও যদি নড়ে তাহলে আমার উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। যদি তোমার টাকা পয়সা কিংবা বুদ্ধি পরামর্শের প্রয়োজন হয় তাহলে মিস্টার মার্ভিনের সঙ্গে যোগাযোগ করো। তার কাছে সমস্ত নির্দেশ দিয়ে রেখেছি আমি। বিদায়, অ্যাবেল ট্রেললি। চিঠিটা এমনই অদ্ভুত যে আমিও দ্বিতীয়বার পড়তে বাধ্য হলাম ওটা। তারপরও মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। এমন অদ্ভুত একটা চিঠি লেখার মানেটা কি? তবে বর্তমান ঘটনা প্রবাহের সঙ্গে জিনিসটার যে একটা যোগসূত্র আছে সেটাও অস্বীকার করবার জো নেই। রহস্যজনক একটা পরিস্থিতিতে সত্যি মিস্টার ট্রেলনি আহত হয়েছেন। ব্যাপারটার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। আরেকটা জিনিস বুঝতে পারলাম, চাই বা না চাই, চিঠিতে যে বন্ধুর সাহায্য নিতে মেয়েকে বলেছেন ভদ্রলোক, সেটা আমিই হতে চলেছি। এই চিঠি পাবার আগেই তো মার্গারেট আমাকে খবর দিয়ে এনেছে। তাই কাগজটা ফিরিয়ে দিতে দিতে বললাম, যদি তোমার আপত্তি না থাকে, আমি পাহারার কাজে সাহায্য করতে চাই মার্গারেট। ধরে যেন প্রাণ ফিরে এলো মার্গারেটের। আমার হাত চেপে ধরে বলল, বাঁচালে। কিভাবে অনুরোধ করব সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু তুমি তো ব্যস্ত মানুষ, অনেক কাজ আছে, এখানে সময় দিতে পারবে? তোমার জন্য সব পারবো, অর্থপূর্ণ স্বরে বললাম। কিচ্ছু ভেবো না, কোনো অসুবিধা হবে না। পাহারা দিতে হবে তো সেই সন্ধ্যা থেকে। দিনের বেলা আমি অফিসে গিয়ে কাজ সেরে আসবো। যদি খুব বেশি দিন এইসব পাহারা টাহারা দিতে না হয় তাহলে সমস্যা হবে না। কৃতজ্ঞতায় মার্গারেটের চোখ ছলছল করে উঠল। তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফেরালো। সার্জেন্ট ড বলল, আপনি থাকবেন শুনে খুব খুশি হলাম মিস্টার রস। আমি নিজেও থাকবো, অফিসের অনুমতি সাপেক্ষে অবশ্য। তবে আপনাকে সঙ্গে পেলে বেশ ভালো হবে। চিঠিটা ঘটনাটার উপর কিছুটা আলো ফেলেছে বটে, তবে রহস্যটা এখনো আগের মতোই ঘোলাটে মনে হচ্ছে আমার কাছে। যদি ঘন্টা দুয়েক আপনি থাকেন এখানে, আমি হেডকোয়ার্টারে আর তালার কারিগরের সঙ্গে কথা বলে আসছি। তারপর না হয় আপনি যেতে পারবেন। কাজটা সেরে এরপর একেবারে বিকেলে এলেই চলবে। রাজি হলাম প্রস্তাবটাতে। সার্জেন্ট চলে যাবার পর অনেকক্ষণ নীরবতায় কাটলো। মার্গারেট তার বাবার সেবা যত্নে ব্যস্ত। কথা বলার সুযোগ হলো না। আমি চেষ্টাও করলাম না অবশ্য। মাঝে মাঝে মানুষকে একা থাকতে দিতে হয়। কথা হলো অনেকক্ষণ পর, তাও স্রেফ কাজের কথা। আমাকে মিস্টার ট্রেলনির দিকে নজর রাখতে বলে বেরিয়ে গেল মার্গারেট। খানিক পর মিসেস গ্র্যান্ট আর কয়েকজন চাকর সহ ফিরে এলো ও। দেখলাম একটা ছোট আকারের খাট নিয়ে এসেছে। ওটা সোফার পাশে রেখে জোড়া দিল চাকরেরা। মার্গারেট ব্যাখ্যা করলো, রক্তে ভেজা খাটে যেহেতু মিস্টার ট্রেলনিকে শোয়ানো যাবে না, তাই আরেকটা নিয়ে এসেছি। ডক্টর উইনচেস্টার ফিরলে ওর পরামর্শে সোফা থেকে বিছানায় নিয়ে শোয়াবো বাবাকে। চেয়ার নিয়ে মিস্টার ট্রেলনির পাশে বসে পড়ল মার্গারেট। আমি ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম ঘরটা। কৌতূহল জাগাবার মতো একটা জায়গাই বটে। ঘরের সাধারণ আসবাবপত্র ছাড়া বাকি সবই নানা ধরনের প্রাচীন প্রত্নসম্পদ, বেশিরভাগ মিশরীয়। রুমটা আকারে বড় হওয়ায় অনেক জায়গা ভেতরে, সবটাই ভরে ফেলা হয়েছে। ইজিপ্টোলজির বিষয়ে মিস্টার ট্রেলনির ঝোঁক আছে বলে জানতাম, কিন্তু তিনি যে এত বড় একজন কালেক্টর তা জানা ছিল না। আর্টিফ্যাক্টের সংগ্রহ দেখতে দেখতে মগ্ন হয়ে পড়েছিলাম। হঠাৎ সংবিৎ ফিরে পেলাম চাকার শব্দে। একটা গাড়ি এসে থেমেছে বাইরে। নিচতলায় বেল বাজলো। একটু পরেই বেডরুমে উদয় হলেন ডক্টর উইনচেস্টার। সঙ্গে সেবিকার পোশাকে এক যুবতী। কপাল ভালো বলতে হবে, বললেন ডাক্তার। নার্স পেয়েছি। পরিচয় করিয়ে দিলেন তিনি। মিস ট্রেলনি, এ হচ্ছে নার্স কেনেডি।